১৯৮১ সালের ৩০ মে রাত ২টার সময় চট্টগ্রাম শহর ছিল শান্ত। একমাত্র আনাগোনা ছিল সার্কিট হাউসকে ঘিরে, যা ছিল অন্ধকারে ঢাকা ঔপনিবেশিক আমলের একটি চত্বর। ভেতরে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘুমিয়েছিলেন। একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থায় সুরক্ষিত রাষ্ট্রপ্রধানকে রক্ষা করার জন্য বিশেষভাবে তৈরি করা সেই নিরাপত্তা ব্যবস্থা কয়েক মিনিটের মধ্যেই ব্যর্থ হয়ে যায়। সশস্ত্র সৈন্যরা চত্বরের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে এবং রাষ্ট্রপতিকে হত্যা করে। যদিও এই হত্যাকাণ্ডটি ইতিহাসে নথিভুক্ত, সেই রাতের সুনির্দিষ্ট কার্যপ্রণালী এমন কিছু ঘটনার ইঙ্গিত দেয় যা ৪ দশক ধরে অমীমাংসিত রয়ে গেছে। জিয়াউর রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের একজন কমান্ডার ছিলেন, যিনি ৭০-এর দশকের মাঝামাঝি রাজনৈতিক পরিবর্তনের পর রাষ্ট্রপতি হন। সরকারি ভাষ্যে মেজর জেনারেল আবুল মঞ্জুরকে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয় এবং দাবি করা হয় যে একটি দলকে নেতৃত্ব দিয়েছিলেন ব্যক্তিগত বিদ্বেষের কারণে তিনি রাষ্ট্রপতিকে হত্যা করার জন্য। তবে সেই রাতের কার্যপ্রণালীর বিশদ বিবরণ পরীক্ষা করলে এমন কিছু যান্ত্রিক অসঙ্গতি প্রকাশ পায় যার ব্যাখ্যা সরকারি ভাষ্য দিতে ব্যর্থ হয়। একটি বিচ্ছিন্ন দুষ্কৃতকারী দলকে মেনে নিতে হলে ৩টি সুস্পষ্ট প্রাতিষ্ঠানিক অনিয়মকে উপেক্ষা করতে হয়। প্রথম অনিয়মটি নিরাপত্তা পরিধি সম্পর্কিত। সার্কিট হাউসের প্রতিরক্ষা ব্যবস্থা রাষ্ট্রপতির রক্ষী বাহিনী এবং স্থানীয় সশস্ত্র ইউনিট উভয়ের উপরই নির্ভরশীল ছিল। এই মানচিত্রটি কম্পাউন্ডের বিন্যাস দেখায় সক্রিয় প্রতিরক্ষা অঞ্চলের মধ্য দিয়ে সরাসরি পথ ধরেছিল বৃহত্তর নিরাপত্তা ব্যবস্থাকে সতর্ক না করেই ভেতরের দরজাগুলো ভেতর থেকে খোলা হয়েছিল এবং দলটি পৌঁছানোর ঠিক আগে মূল ব্যক্তিরা পালিয়ে গিয়েছিল। এই নির্দিষ্ট পরিস্থিতিগুলো ইঙ্গিত দেয় যে নিরাপত্তা দলের ভেতরের লোকজন এই অনুপ্রবেশে সহায়তা করেছিল, যা সরকারি প্রতিবেদনে অনুপস্থিত। এরপর আসে মেজর জেনারেল মাঞ্জুরের বিষয়টি। প্রধান সন্দেহভাজন হিসাবে নিরাপত্তা লঙ্ঘন কিভাবে সম্ভব হয়েছিল তা স্পষ্ট করার জন্য তার সাক্ষ্য প্রত্যাশিত ছিল, কিন্তু তিনি কখনও আদালতে পৌঁছাননি। গ্রেফতারের অল্প সময়ের মধ্যেই রাষ্ট্রীয় হেফাজতে থাকাকালীন মাঞ্জুর নিহত হন। পরিসংখ্যানগতভাবে রাষ্ট্রপতির হত্যাকাণ্ডের একমাত্র সন্দেহভাজনের পক্ষে তদন্ত শুরু হওয়ার আগেই সর্বোচ্চ স্তরের রাষ্ট্রীয় সুরক্ষার অধীনে মারা যাওয়া একটি বিরল ঘটনা। মাঞ্জুরের মৃত্যু তাকে সাক্ষ্য দেওয়া থেকে বিরত রাখে, কার্যকরভাবে তার ভূমিকা সন্দেহভাজন থেকে এমন একজন সাক্ষীতে রূপান্তরিত করে যিনি আর কথা বলতে পারেন না। এর অব্যবহিত পরেই রাষ্ট্র দ্রুত সামরিক বিচারকার্য সম্পন্ন হয়, যার ফলে একের পর এক মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে আর্কাইভের নথি অসম্পূর্ণ। বন্দুকধারীদের সম্পূর্ণ ও অবিকৃত সাক্ষ্য অভিযানে জড়িত এই প্রতিলিপিগুলো ছাড়া কমান্ডের ক্রম যাচাই করা বা সেই রাতে স্কোয়াডকে কে চূড়ান্ত আদেশ দিয়েছিল তা শনাক্ত করা অসম্ভব। এই বিচারগুলোর দ্রুততা এবং প্রমাণের সীমিত প্রবেশাধিকার থেকে বোঝা যায় যে আইনি তদন্তের পরিবর্তে বিষয়টি নিষ্পত্তি করার দিকেই বেশি মনোযোগ দিয়েছিল সমন্বয়ের সরকারি নথিতে। এই নির্দিষ্ট প্রশ্নগুলোর উত্তর না থাকায় ঐতিহাসিকরা ১৯৮১ সালের রাজনৈতিক পরিস্থিতির উপর ভিত্তি করে ৩টি প্রধান তত্ত্ব চিহ্নিত করেছেন। প্রথমটি অভ্যন্তরীণ সামরিক দ্বন্দ্বের উপর আলোকপাত করে। ক্ষমতা সুসংহত করার জন্য জিওআরের প্রচেষ্টা অফিসার কোরের মধ্যে উল্লেখযোগ্য উত্তেজনা সৃষ্টি করেছিল। দ্বিতীয় তত্ত্বটি আঞ্চলিক ভূ-রাজনৈতিক স্বার্থকে বিবেচনা করে, যেখানে বহিরাগত শক্তিগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি দেশের নেতৃত্বকে প্রভাবিত করতে চেয়ে থাকতে পারে। তৃতীয় তত্ত্বটি থেকে বোঝা যায় যে একটি অভ্যন্তরীণ গোষ্ঠী সামরিক অস্থিরতাকে একজন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে অপসারণের আবরণ হিসেবে ব্যবহার করেছিল। যদিও কোনো একক নথি এই তত্ত্বগুলোকে নিশ্চিত করে না, তবে এগুলো এমনভাবে লজিস্টিক প্রমাণের সাথে সামঞ্জস্যপূর্ণ যা সরকারি রাষ্ট্রীয় বিবরণে মেলে না। চট্টগ্রাম সার্কিট হাউসের দেয়ালগুলো আজও দাঁড়িয়ে আছে, কিন্তু ১৯৮১ সালের অভ্যন্তরীণ ঘটনাবলীর নথিপত্র রাষ্ট্রীয় বিধিনিষেধের অধীনে রয়েছে। ইতিহাসে প্রায়শই তারাই প্রভাব ফেলে যারা নেতৃত্বে আকস্মিক পরিবর্তনের পর ক্ষমতার হস্তান্তর পরিচালনা করে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এই অমীমাংসিত বিষয়গুলোর সাথে জড়িয়ে আছে। কোন নির্দিষ্ট গোষ্ঠীগুলো যে সেই রাতের নীরবতা থেকে